লেসন 8 9 8 অবধি তোমাদের হয়ে গেছে। আজকে আমরা পড়ব জেসি বোস, এ বিউটিফুল মাইন্ড। জগদীশচন্দ্র বোস, এ বিউটিফুল মাইন্ড, একটা সুন্দর মন। এটা একটা বায়োগ্রাফি। বায়োগ্রাফিটা দেখো লেখা আছে এখানে, লেটস স্টার্ট এ বায়োগ্রাফি। হোয়াট ইজ বায়োগ্রাফি সেই সম্পর্কে দুটো কথা এখানে বলা আছে, সেই বায়োগ্রাফিটা আমরা পড়ব। তো বায়োগ্রাফি জিনিসটা কি? এ বায়োগ্রাফি ইজ দ্য লাইফ স্টোরি অফ সামওয়ান ইউজুয়ালি এমিনেন্ট। বায়োগ্রাফি হচ্ছে কোনো একটা মানুষের, বিশেষত এমিনেন্ট পার্সন অর্থাৎ বিখ্যাত কোনো ব্যক্তির সম্পর্কে লেখা, তার জীবন সম্পর্কে লেখা, লাইফ স্টোরি অর্থাৎ জীবনের গল্প লেখা। দ্য পার্সন মে বি অ্যালাইভ অর ডেড, সেই ব্যক্তি মৃতও হতে পারে আবার জীবিতও হতে পারে। বায়োগ্রাফিজ আর অলওয়েজ রিটেন বাই সামবডি আদার দ্যান দ্য পার্সন হিমসেলফ। বায়োগ্রাফি কার দ্বারা লিখিত হয়? যার জীবন সম্পর্কে লেখা হচ্ছে সে নিজে লেখে না। কে লেখে? অন্য কেউ। বোঝা গেল? উই রিড বায়োগ্রাফিজ অফ এমিনেন্ট পার্সন সো দ্যাট উই মে লার্ন অ্যাবাউট দেম অ্যান্ড ট্রাই টু বি লাইক দেম। আমরা জীবনী পড়ি এই কারণেই যাতে সেই মহান ব্যক্তিদের সম্পর্কে আমরা জানতে পারি এবং আমরা আমাদের জীবনকে তাদের মতো করার চেষ্টা করতে পারি। তাহলে বুঝতে পারলে বায়োগ্রাফিটা কি? বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি শুনেছো? অটোবায়োগ্রাফি ওয়ার্ডটা শুনেছো? আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য হচ্ছে দুটোই জীবনী, বায়োগ্রাফিও জীবনী আর অটোবায়োগ্রাফিও জীবনী। বুঝতে পেরেছ? কিন্তু অটোবায়োগ্রাফিটা হচ্ছে আত্মজীবনী, অর্থাৎ আমার জীবনী আমিই লিখলাম। বুঝতে পেরেছ? এটাকে বলে অটোবায়োগ্রাফি। এবার বায়োগ্রাফিটা কি? বায়োগ্রাফিটা হচ্ছে আমার জীবনী আমি লিখলাম না, তুমি লিখলে। তুমি যা দেখেছো, যা শুনেছো, তার উপর ভিত্তি করে তুমি আমার জীবনীটা লিখলে। এটাকে বলছে জীবনী। বোঝা গেল? বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফির মধ্যে পার্থক্য বোঝা গেল? বুঝতে পেরেছো তো? জীবনী অন্য কেউ লেখে, ব্যক্তি নিজে লেখে না। আর আত্মজীবনী যার জীবন সম্পর্কে লেখা হচ্ছে সে নিজেই লেখে, সেটাকে বলে আত্মজীবনী। যেমন উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। বুঝতে পেরেছ? তো সেই বায়োগ্রাফি আমরা পড়ব, অর্থাৎ এটা জগদীশচন্দ্র সম্পর্কে, জীবনী সম্পর্কে লেখা। একেবারে গল্পে চলে যাও। ইউনিট 1। হিস্টোরিক্যালি ইন 1895, 1895 সালে হিস্টোরিক্যালি কী বলে, ঐতিহাসিকগতভাবে বলা যায়, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারত তখন ছিল কি? ব্রিটিশের অধীনে। আন্ডার দ্য ব্রিটিশ রুল, রুল মানে শাসন, অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এ ডিফারেন্ট হিস্টোরি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। অর্থাৎ কলকাতার টাউন হলে, দেখো ইন ক্যালকাটা আছে নাই? বড় শহরের আগে ইন বসে, ছোট অপেক্ষাকৃত ছোট শহর হলে অ্যাড বসে। জায়গার নামের আগে ইন বা অ্যাড বসে, বড় জায়গা হলে ইন বসে, ছোট হলে অ্যাড বসে। অ্যাট দ্য টাউন হল, অর্থাৎ টাউন হলে, কোথাকার? কলকাতার টাউন হলে, দ্যাট ইয়ার মানে ওই বছরে, একটা ডিফারেন্ট হিস্ট্রি অর্থাৎ একটা অন্যরকম ইতিহাস, একটা অন্যরকম ইতিহাস ওয়াজ মেড, তৈরি হলো। কীরকম ইতিহাস তৈরি হলো? একটা অন্যরকম ইতিহাস তৈরি হলো। ব্যাপারটা কি বুঝতে পারছো? অন্যরকম ইতিহাস বলতে, হ্যাঁ বুঝতে পারলে না? হ্যাঁ, অন্যরকম ইতিহাস বলতে নিশ্চয়ই বুঝতে পারছো যেরকম ঘটনা ঘটার কথা ঠিক তার একটু বাইরে ঘটনা ঘটলো, সেটাকেই বলছে অন্য ইতিহাস ঘটে গেল। কবে ঘটলো? হ্যাঁ, 1895 সালে। কোথায়? কলকাতার কোথায়? কলকাতার টাউন হলে একটা অন্য ঘটনা ঘটে গেল। ঠিক আছে? এবার দেখো ঘটনাটা কি।
অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন, একটা চিত্তাকর্ষক। ইন্টারেস্টিং মানে চিত্তাকর্ষক। চিত্তাকর্ষক মানে কি? যে চিত্তকে আকর্ষণ করে, মানে মনকে আমাদেরকে টানে, তাদেরকে বলছে চিত্তাকর্ষক বা ইন্টারেস্টিং, মজাদার। ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শন। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন। ওয়াজ পারফর্মড বাই জগদীশ চন্দ্র বোস, অর্থাৎ একটা চিত্তাকর্ষক বা মজাদার একটা প্রদর্শনের ঘটনা ঘটে গেল, পারফর্মড বাই জগদীশ চন্দ্র বোস। কার দ্বারা পারফর্ম করা হয়েছিল? জগদীশ চন্দ্র দ্বারা ঘটনাটা ঘটল। কার দ্বারা? জগদীশ চন্দ্র দ্বারা। অ্যান অ্যাসিস্ট, জগদীশ চন্দ্রের পরে একটা কমা দেওয়া আছে, দেখো, কমা দিয়ে তারপরে সেই ব্যক্তি সম্পর্কে এখানে বলা হচ্ছে অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। তিনি কে? জগদীশচন্দ্র বসু না তো প্রেসিডেন্সি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সহকারী অধ্যাপক। কোথাকার? প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি এই ঘটনাটা ঘটালেন। এভরিওয়ান ওয়াজ overawed when the electromagnetic waves traveled from lecture hall to a third room about 75 meters away. Everyone was overawed, অর্থাৎ প্রত্যেকেই, ওখানে উপস্থিত যারা ছিল প্রত্যেকেই ওভারআউট হয়ে গেল, অর্থাৎ অভিভূত হয়ে গেল, অবাক হয়ে গেল, অভিভূত হয়ে গেল। when the electromagnetic waves, যখন একটা বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ ট্রাভেলড ফ্রম লেকচার হল টু এ থার্ড রুম, অর্থাৎ যে হলে লেকচার দিচ্ছে সেই লেকচার হল থেকে কোথায় চলে গেল? তৃতীয় নম্বর একটা ঘরে, যে ঘরে বক্তৃতা দিচ্ছে, প্রদর্শন করছে, সেখান থেকে কোথায় চলে গেল? তৃতীয় নম্বর ঘরে। বোঝা গেল? যেটা অ্যাবাউট 75 মিটারস অ্যাওয়ে, প্রায় 75 মিটার দূরে। তৃতীয় নম্বর ঘরটা কত দূরে? 75 মিটার দূরে অবস্থিত। সেইখানে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চলে গেল, যেটা তখন প্রথম। এখন হয়তো তোমাদের অবাক লাগবে না, কিন্তু তখন যেহেতু প্রথম ঘটছে, অবাককর ব্যাপার। বুঝতে পেরেছ? অর্থাৎ তোমরা মোবাইলে কথা বলছো, একজন ওই বিদেশে আছে সেখান থেকে কথা বলছো, এটা ঠিক কথা, কিন্তু তখন তো এটা ছিল না। তখন ছিল না। তখন এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার যে এই ঘরে কথা বলছি আর ওই তৃতীয় নম্বর ঘরে শোনা যাচ্ছে। বুঝা গেল? এবার মিরাকল, সেই সময় মানুষের কাছে এটা মিরাকল। বুঝতে পেরেছ? দিজ ওয়েভস পাস থ্রু 3 সলিড ওয়ালস, এই ওয়েভটা, তরঙ্গটা কটা দেওয়াল পার করে গেল? 3টে দেওয়াল পার করে, এবং সেটা সলিড, বেশ কঠিন, শক্ত। দিস ওয়াজ এ রিমার্কেবল, এটা ছিল একটা উল্লেখযোগ্য, অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট, একটা উদ্ভাবনীমূলক ঘটনা। পাথ ব্রেকিং মানে অর্থাৎ যে পথে আমরা চলি সেই পথটাকে চেঞ্জ করাটা হচ্ছে পাথ ব্রেকিং, মানে উদ্ভাবনীমূলক, নতুন রাস্তায় উদ্ভাবনীমূলক ঘটনা ঘটল। হুইচ, যেটা পেভড দ্য ওয়ে, অর্থাৎ যেটা প্রশস্ত করলো কি? ওয়ে, রাস্তা বা পথ, ফর ফিউচার রিসার্চ, ভবিষ্যতের গবেষণার পথ প্রশস্ত করলো, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্বে। বুঝতে পেরেছ? এই ঘটনার পরে মানুষের চোখ একটু খুলল, হ্যাঁ, এবং গবেষণার পথটা আরও খুলে গেল, যে দূর থেকেও কথা বলা যাবে এবং সেখানে কোনো তারের প্রয়োজন নাই। বুঝা গেল? তার ছাড়াও মানুষের সঙ্গে মানুষের কথা বলা যাবে। যেটা টেলিফোন ছিল, তারের মাধ্যমে কথা বলা যেত, তাই তো? টেলিফোন মানে কি? তারের সঙ্গে যোগ করা থাকতো তখন, সেই তারের মাধ্যমে সেগুলো বাহিত হতো তরঙ্গটা। ঠিক আছে? এবার কি হলো না তো, যেটা 75 মিটার দূরে শোনা যাচ্ছে, হ্যাঁ, তাহলে রিসার্চের রাস্তা খুলে গেল। যেটা 75 মিটার দূরে যদি শোনা যায়, তাহলে নিশ্চয়ই 75,000 মিটার দূরেও শোনা যাবে। এই যে গবেষণার পথ, সেই পথটা কিন্তু খুলে গেল। কার জন্য? জগদীশচন্দ্র বোসের জন্য। জগদীশচন্দ্র বোস একজন বিখ্যাত বিজ্ঞানী, তার জন্য। বাঙালি বিজ্ঞানী, আমাদের গর্ব হওয়া উচিত, বাঙালি বিজ্ঞানী। বর্ন অন
30th November 1858 at বিক্রমপুর। তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? না তো 1898 সালে বিক্রমপুর নামক একটা জায়গায়, নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। এখন যেটা কোথায় অবস্থিত? না তো মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশে। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট। জগদীশচন্দ্র বোস ছিলেন একজন বিভিন্ন মেধার, হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড ব্যক্তি, অর্থাৎ তার ডাইভার্স ট্যালেন্ট ছিল। অর্থাৎ ডাইভার্স মানে কি বলছি? ডাইভার্স মানে বিবিধ বা বিচিত্র মেধার অধিকারী ছিলেন, মানে একটা শুধু মেধা না, যার অনেকগুলো মেধা, তাদেরকে বলা হয় ডাইভার্স ট্যালেন্টেড পারসন বা মাল্টি ট্যালেন্টেড পারসন। বুঝতে পেরেছ? বিভিন্ন মেধার ছিলেন। যেমন ধরো এ ফিজিসিস্ট, একজন ফিজিসিস্ট ছিলেন, পদার্থবিজ্ঞানী, তাই তো? হ্যাঁ, তারপরে কমা দিয়ে দেখো, বায়োলজিস্ট অর্থাৎ জীববিজ্ঞানী, বটানিস্ট উদ্ভিদ বিজ্ঞানী, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি? এবং ও আরও, এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে, মনে পড়ছে? অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। এবং তাছাড়াও তিনি ছিলেন একজন বিজ্ঞানের লেখক। বিজ্ঞানের লেখক অর্থাৎ বিজ্ঞান এবং কল্পনাকে মিশ্রিত করে লেখা, সেই লেখাও তিনি লিখতেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস, তার বাবার নাম কি ছিল? ভগবান চন্দ্র বোস। ওয়াজ এ লিডার অফ ব্রহ্ম সমাজ। তার বাবা ছিল একজন ব্রহ্ম সমাজের নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর। তিনি কাজ করেছেন ফরিদপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে। বর্ধমানেও কাজ করেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে। অ্যান্ড ইন আদার প্লেসেস, এছাড়াও আরও অনেক জায়গায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড। জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল, শিক্ষা শুরু হয়েছিল ইন এ ভার্নাকুলার স্কুল। ভার্নাকুলার মানে কি? মাতৃভাষা সম্পর্কীয়, তাকে বলে ভার্নাকুলার, মাতৃভাষায় যেখানে পড়ানো হয়, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে কি? বাংলা। তার মানে বাংলা ভাষার স্কুলে তিনি পড়াশোনা করেছেন। মাতৃভাষায় যেখানে পড়ানো হয় সেই স্কুলে তিনি পড়াশোনা করেছেন। ভার্নাকুলার মানে মাতৃভাষায় যেখানে শিক্ষাদান করা হয়, বুঝতে পেরেছ? তার মানে তিনি বাংলা ভাষার, বাংলা মাধ্যমের স্কুলে পড়াশোনা করেছেন। বিকজ, কারণটা কি ছিল? হিজ ফাদার, তার বাবা বিশ্বাস করত দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং, একজনের জানা উচিত তার মাতৃভাষা সম্পর্কে। বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা শেখার আগে কোনো মানুষের উচিত তার নিজের মাতৃভাষাটা ভালো করে জানা এবং শেখা। বুঝতে পেরেছ? এটা কে বিশ্বাস করতেন? জগদীশচন্দ্রের বাবা। তাই তিনি মাতৃভাষার স্কুলে ভর্তি করেছিলেন। বিসাইডস মানে কি? বিসাইডস মানে কি? কান ধরে দাঁড় করিয়ে দেবো। বিসাইডস পড়াইনি আমি, কোথায় লিখেছি বলো? বিসাইডস অ্যাডভার্বে। খাতা রিভাইজ দেবে। বিসাইডস তাছাড়াও, তা সত্ত্বেও, কোথায় পড়েছো? সত্ত্বেও প্রিপোজিশন। বিসাইডস তাছাড়াও, ওয়ান শুড নো ওয়ানস পিপল, একজনের জানা উচিত তার নিজের মানুষদের সম্পর্কে, তার নিজের মানুষদের সম্পর্কে জানা উচিত। বোঝা গেল? আর বাংলা ভাষায় বা মাতৃভাষার স্কুলে নিজের মানুষগুলোই থাকে না? তখনকার দিনে ইংরেজরা থাকতো, ইংরেজরা তো থাকতো না বাংলা ভাষায়, থাকতো? বাংলা মিডিয়ামে ইংরেজরা পড়তো না। তাই তিনি বলছেন তাছাড়াও নিজের মানুষদেরকে জানা উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেড, এই প্রসঙ্গে তিনি বলছেন
লেখক যে 1915 সালে একটা কনফারেন্স হয়েছিল, সম্মেলন, বুঝতে পেরেছো? 1915 সালে একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে জগদীশচন্দ্র বোস বলেছিলেন, কি বলেছিলেন সেটা এবার ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে। দেখো পরের প্যারাগ্রাফটা ডবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হচ্ছে এবং পুরো প্যারাটা দেখো ডবল ইনভার্টেড কমাতে শেষ হচ্ছে। মানে এটা ওই যে সম্মেলন হয়েছিল 1915 সালে, সেই 1915 সালে সম্মেলনে যা যা বলেছিলেন এখানে তুলে ধরা হয়েছে। অ্যাট দ্যাট টাইম sending children to English school was a privileged status symbol. সেই সময়ে বাচ্চাদেরকে ইংলিশ স্কুলে পাঠানোর কারণ ছিল ওয়াজ এ প্রিভিলেজ স্ট্যাটাস, অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের, উচ্চ শ্রেণীর ব্যক্তিদের একটা মর্যাদা দেখানোর বা সম্মান দেখানোর প্রতীক ছিল, বুঝতে পেরেছো? অর্থাৎ ইংলিশ মিডিয়ামে পড়ানো মানেই সেই ব্যক্তিটা হচ্ছে একটু উচ্চ পদস্থ বা উচ্চ শ্রেণীর মানুষ, ঠিক আছে? এই সিম্বলটা, প্রতীকটা দেখানোর জন্যই যে আমি বড়লোকের ছেলে বা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তির ছেলে, আমার ছেলে কোথায় পড়বে? ইংলিশ মিডিয়ামে। এইটা দেখানোটা একটা স্ট্যাটাস হয়ে গেছিল, বুঝতে পেরেছো? মানুষের সিম্বল মানে প্রতীক। ইন দ্য ভার্নাকুলার স্কুল, মাতৃভাষার স্কুলে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যে মাতৃভাষা স্কুলে বা বাংলা মাধ্যম স্কুলে আমাকে পাঠানো হয়েছিল, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ড্যান্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড। যে স্কুলে বাংলা ভাষার স্কুলে আমাকে ভর্তি করা হয়েছিল, সেই স্কুলে আমার ডান দিকে কে বসতো? আমারই বাবার অ্যাটেন্ড্যান্ট। অ্যাটেন্ড্যান্ট মানে কি? না, বন্ধু না। অ্যাটেন্ড্যান্ট মানে হচ্ছে তার নিম্নতম অধস্তন কর্মচারী। অ্যাটেন্ড্যান্ট হচ্ছে তোমার একেবারে নিচু স্তরের কর্মচারী, হ্যাঁ, যে সবসময় তার কথা শুনবে, ফরমাস খাটবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি বলা যেতে পারে সার্ভ্যান্ট, ভৃত্য, বুঝতে পেরেছো? সেই পদের লোক ছিল, বোঝা গেল। তিনি তো অফিসার ছিলেন, জগদীশচন্দ্র বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার যে অ্যাটেন্ড্যান্ট ছিল, তাকে তার কথা শোনার যে কাজ ছিল, অধস্তন কর্মচারী, জল নিয়ে আসো, জল নিয়ে আসবে, একটা খাতা নিয়ে এসো, নিয়ে আসবে, এই যে বিষয়টা, হ্যাঁ, তার ছেলে ছিল, সেই ব্যক্তির ছেলে আমার ডান দিকে বসতো। কার ডান দিকে? জগদীশচন্দ্রর ডান দিকে বসতো। অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, এবং আমার বাম দিকে কে বসতো? একটা জেলের ছেলে, বোঝা গেল? তাহলে একটা ডেপুটি ম্যাজিস্ট্রেটের ছেলে, তার একদিকে একটা ভৃত্যের কর্মচারীর ছেলে পড়াশোনা করছে, আর একদিকে জেলের ছেলে পড়াশোনা করছে। এটা ইংলিশ মিডিয়ামে গেলে পাবে? পাবে না। দে ওয়ার মাই প্লেমেটস, তারাই ছিল আমার খেলার সঙ্গী। আই লিসেন্ড spellbound to their stories of birds, animals and aquatic creatures. আমি শুনেছি মন্ত্রমুগ্ধভাবে। স্পেলবাউন্ড মানে মন্ত্রমুগ্ধভাবে, মানে এতটাই মুগ্ধ হয়ে যাওয়া যে মন্ত্রের মাধ্যমে কাউকে মুগ্ধ করে দেওয়া, সেরকম একটা ব্যাপার। স্পেলবাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, পাখির গল্প আমাকে শোনাতো তারা, এবং প্রাণীদের বিভিন্ন গল্প, এছাড়াও অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স অর্থাৎ জলজ প্রাণীর গল্প আমাকে শোনাতো, আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে সেগুলো শুনতাম। কারা শোনাতো? জেলের ছেলে এবং অ্যাটেন্ড্যান্টের ছেলে। পারহাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড, সম্ভবত এই গল্পগুলোই ক্রিয়েটেড ইন মাই মাইন্ড এ কিন ইন্টারেস্ট, আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট তৈরি করেছিল, অর্থাৎ আগ্রহ তৈরি করেছিল, ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, অর্থাৎ প্রকৃতির যে কর্মসম্পাদনা, হ্যাঁ, সেই প্রকৃতির কর্মসম্পাদনা সম্পর্কে অনুসন্ধান করার, আরও ভালোভাবে জানার চাহিদা বা ইচ্ছা তৈরি করেছিল কে? হয়তো তাদেরই কাছ থেকে শোনা গল্পের জন্য। তারা বিভিন্ন প্রাকৃতিক গল্প বলতো, তাই আমার ইন্টারেস্টটা ওই প্রকৃতির দিকেই গেছে, এবং প্রকৃতিকে আরও ভালোভাবে জানার জন্য, আরও ভালোভাবে গবেষণা করার জন্য আগ্রহ তৈরি হয়েছিল তখন থেকেই। বোঝা গেল? When I returned home, যখন আমি বাড়ি ফিরতাম ফ্রম স্কুল থেকে, accompanied by my school fellows,
সঙ্গে কারা থাকতো? অ্যাকম্পানি মানে সঙ্গে থাকা। অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোজ, আমার স্কুলের সঙ্গী সাথীদের সঙ্গে যখন আমি বাড়ি ফিরতাম, মাই মাদার ওয়েলকামড, আমার মা অভ্যর্থনা জানাতো, অ্যান্ড ফেড অল অফ আস, এবং আমাদের সকলকেই খাওয়াতো, উইথাউট ডিসক্রিমিনেশন, বৈষম্য ছাড়া। ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য ছাড়া। মানে আমার সঙ্গে যখন সঙ্গী সাথীরা যেত, জেলের ছেলে, ভৃত্যের ছেলে, আরও অন্যান্য সব ছেলে যখন আমার সঙ্গে আমার বাড়িতে যেত, তখন আমার মা সবাইকে ওয়েলকাম করতো এবং সবাইকে খাওয়াতো, কোনো রকম প্রভেদ বিভেদ না করে। বুঝা গেল? বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য না করে খাওয়াতেন। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম, তাদের সঙ্গে আমার এই শৈশবের বন্ধুত্বের জন্যই, দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স হু মাইট বি লেবেলড অ্যাট লো কাস্ট। তাদের সঙ্গে এই বন্ধুত্বের কারণেই আমার কোনোদিন মনে হয় না, কখনোই মনে হয় না বা কখনোই অনুভব করি না দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স, অর্থাৎ এখানে এই জগতে মানুষ আছে বা ক্রিয়েচার্স আছে, হ্যাঁ, প্রাণীরা আছে, হ্যাঁ, সেই সমস্ত প্রাণীরা, হু মাইট বি লেভেলড লো কাস্ট, যাদেরকে বলা যেতে পারে নিচু শ্রেণী, এটা আমার মাথায় কোনোদিন আসেনি, সম্ভবত তাদের সঙ্গে বন্ধুত্বের কারণেই। আই নেভার রিয়েলাইজড, আমি কখনো অনুভব করিনি, দ্যাট দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম কমন টু দ্য টু কমিউনিটিজ, হিন্দুজ অ্যান্ড মুসলিমস, এবং আমার এটা কখনোই অনুভূত হয়নি বা কখনোই আমার মনে হয়নি, আমি কখনো রিয়েলাইজ করিনি যে হিন্দু এবং মুসলিমের মধ্যে কোনো ধরনের সমস্যা রয়েছে। এইটা আমার কোনোদিন আমার মনের মধ্যে আসেনি, আমার বুঝতে পারিনি কখনো। ইন 1869 হয়ে গেল, এটা সম্মেলনের কথাগুলো বলেছিল সেগুলো উল্লেখ করা হয়ে গেল জীবনীর মধ্যে, বোঝা গেছে? নেক্সট আবার বলছেন, ইন 1869 1869 সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল, বোস কোথায় জয়েন করেছিলেন? হেয়ার স্কুলে। অ্যান্ড 6 years ল্যাটার, 6 বছর পর, হি ওয়াজ অ্যাডমিটেড, তাকে ভর্তি করা হয়েছিল টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। তার 6 বছর পরে কোথায় ভর্তি করা হয়েছিল? তো কলকাতার সেন্ট জেভিয়ার্স স্কুলে। হি পাসড দ্য এন্ট্রেন্স এক্সামিনেশন, তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেছিলেন। অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, এবং প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পরে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন। ইট ওয়াজ হেয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন ল্যাফর্ট, অর্থাৎ এখানেই তার সঙ্গে সংযোগ হয়েছিল বা যোগাযোগ হয়েছিল, কন্ট্যাক্ট হয়েছিল। কার সঙ্গে? না তো জেসুইট ফাদার, তার নাম হচ্ছে কি? ইউজিন ল্যাফন্ড। ইউজিন ল্যাফন্ড নামে একজন যাজক সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল। কোথায়? এখানেই, মানে সেন্ট জেভিয়ার্স কলেজে। হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল, যিনি পালন করেছিলেন একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা। সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, রোল মানে ভূমিকা, যিনি পালন করেছিলেন তাৎপর্যপূর্ণ ভূমিকা ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, অর্থাৎ ন্যাচারাল সায়েন্স, প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি তার আগ্রহটাকে ডেভেলপ করাতে পারে, আরও উন্নত করানোর জন্য তার ইন্টারেস্ট বাড়িয়েছিলেন কে? এই ব্যক্তি, যার সঙ্গে যোগাযোগ হওয়ার পর তার এই প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে আরও ইন্টারেস্ট বেড়ে গেছিল। আগে তো ছিলই, ইন্টারেস্টটা আরও বেড়ে গেছিল। কার জন্য? এই ব্যক্তির জন্য, ইউজিন ল্যাফোর্টের জন্য। ল্যাটার মানে পরবর্তীতে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, বোস চলে গেছিলেন ইংল্যান্ডে। অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ, এবং সেখানে ক্রিস্ট কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। ঠিক আছে, ক্রিস্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন। কেমব্রিজ, সেটা কোথায়? কেমব্রিজ। টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, কী পড়ার জন্য? ন্যাচারাল সায়েন্স পড়ার জন্য, প্রাকৃতিক বিজ্ঞান পড়ার জন্য। ইন 1884 1884 সালে
দেখো ইন 1884 সালের আগে কি বসেছে, ইন বসেছে। কমপ্লিমেন্ট সাধারণত শেষে হয়, কিন্তু এখানে আগে দিয়েছে, তার জন্য একটা কমা দিয়েছে। দেখো ইন 1884 বলে কমা দেওয়া আছে, এই কমাটা দিতে হয়, না দিলে কিন্তু ভুল হয়ে যায়। ইন 1884 এবার সাবজেক্ট আসছে, হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড, আচ্ছা এটুকু বলে নিই, ইউনিভার্সিটি এবং অফ কেমব্রিজ, কেমব্রিজের বিশ্ববিদ্যালয় থেকে, ইউনিভার্সিটি থেকে তিনি কি পেয়েছিলেন, ন্যাচারাল সায়েন্স ট্রাইপোজ সম্মান পেয়েছিলেন, মানে একটা উপাধি, হ্যাঁ একটা পেয়েছিলেন, ডিগ্রি পেয়েছিলেন। হি রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপোজ ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই উপাধিটি নয়, রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপোজ ডিগ্রি পেয়েছিলেন, অ্যান্ড এ বিএসসি ডিগ্রি, তাছাড়াও তিনি পেয়েছিলেন কি, বিএসসি ডিগ্রি পেয়েছিলেন। কোথা থেকে, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন, লন্ডনের ইউনিভার্সিটি থেকে তিনি ডিগ্রি পেয়েছিলেন। দ্য ফলোয়িং ইয়ার মানে কি বলো, পরবর্তী বছর, ফলোয়িং মানে কি পরবর্তী বছর, পরবর্তী বছর, বেশ। ফলোয়িং ইয়ার পরবর্তী বছরে বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, কোথায় জয়েন করলেন, প্রেসিডেন্সি কলেজ জয়েন করলেন, অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের একজন প্রফেসর হিসাবে তিনি, অস্থায়ী প্রফেসর, অফিসিয়েটিং মানে অস্থায়ী, অস্থায়ী মানে পার্মানেন্ট, নট পার্মানেন্ট, মানে পার্মানেন্ট আর টেম্পোরারি পোস্ট হয়, তো সেটাকে বলছে অফিসিয়েট, সহযোগী বলা যেতে পারে। প্রফেসর অফ ফিজিক্স হিসাবে তিনি জয়েন করলেন, ঠিক আছে, ফিজিক্সের প্রফেসর হিসেবে জয়েন করলেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, তাকে কিন্তু দেওয়া হলো না, কি দেওয়া হলো না, না তো রিসার্চের সুযোগ সুবিধা দেওয়া হলো না, গবেষণার সুযোগ সুবিধা দেওয়া হলো না। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কালিগস, কালিগস মানে কি, সহকর্মী, অর্থাৎ সেই কলেজের যে সমস্ত ইউরোপিয়ান কলিগরা ছিল, সহকর্মীরা ছিল, তাদের থেকে তাকে বেতনও কম দেওয়া হতে লাগলো। বোঝা গেল, মানে এখানে বৈষম্য তিনি দেখতে পেলেন। কি দেখতে পেলেন, বৈষম্য। তিনি তো ছোট থেকে বৈষম্য দেখার অভ্যাস তার নাই, আছে, বৈষম্য তিনি পছন্দ করেন না, আত্মসম্মান বোধ তার ছোট থেকেই আছে, কোনো বৈষম্য তিনি পছন্দ করেন না। ওরা ইউরোপিয়ান বলে ওরা বেশি বেতন, আমি ভারতীয় বলে কম বেতন, অথচ ও অফিসিয়েট প্রফেসর, আমিও অফিসিয়েট প্রফেসর, এটা তো হতে পারে না, পারে কি, পারে না। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, বোসের উল্লেখযোগ্য আত্মসম্মান বোধ ছিল, সেলফ রেসপেক্ট মানে আত্মসম্মান বোধ, অ্যান্ড ন্যাশনাল প্রাইড, এবং জাতীয় অহংকারও ছিল। কি অহংকার, জাতীয় অহংকার, যে আমি ভারতীয়, এতে তার তিনি প্রাইড ফিল করতেন, গর্ব অনুভব করতেন। দেয়ারফোর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, ফলে প্রতিবাদের একটা চিহ্ন হিসাবে বা প্রতীক হিসাবে, প্রতিবাদের প্রতীক হিসাবে, কিসের প্রতিবাদ, এই যে বৈষম্য করা হচ্ছে, দুই রকম স্যালারি দেওয়া হচ্ছে দুজনকে, এইটার প্রতিবাদ হিসেবে হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে যে কাজটা কাউকে দেওয়া হয় সেই কাজটা পালন করাটা বলছে অ্যাসাইনমেন্ট। টু কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট, তার শিক্ষাদানের যে কর্মসম্পাদনা সেটাকে চালিয়ে গেলেন ফর 3 years, 3 বছর ধরে চালিয়ে গেলেন, উইথাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি, তার বেতন না নিয়ে, স্যালারি না নিয়ে। কারণটা কি, বৈষম্যর জন্য, বৈষম্যর জন্য তিনি এটা প্রতিবাদ করলেন এবং 3 বছর বিনা পারিশ্রমিকে কোনো বেতন না নিয়ে কাজ করলেন। বৈষম্য আমি মানব না, দরকার হলে আমি স্যালারি নেব না, কিন্তু বৈষম্য মেনে নেওয়া অসম্ভব, তাই 3 বছর তিনি উইথাউট স্যালারিতে কাজ করলেন। ফাইনালি শেষ পর্যন্ত দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, অর্থাৎ পাবলিক ইনস্ট্রাকশনের যে ডাইরেক্টর ছিলেন, হ্যাঁ ওই কলেজের, হ্যাঁ
অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এবং যিনি অধ্যক্ষ ছিলেন, অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট, তাকে দিলেন একটা স্থায়ী টিচিং পোস্ট, বুঝতে পেরেছি, অর্থাৎ শিক্ষকের পদ, স্থায়ী পদ এবার তিনি পেলেন 3 বছর পর। হ্যাঁ, কাদের জন্য পেলেন না, তো ডিরেক্টর অফ পাবলিক ইন্সপেক্টর অ্যান্ড দ্য প্রিন্সিপাল, তারা অভিভূত হয়ে তাকে পার্মানেন্ট পোস্টে চাকরি দিলেন। বোঝা গেল? আজকে এই পর্যন্তই থাক, এইটুকুই তোমরা হজম করো আগে।